हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 75। এর আগে আমরা অলরেডি 74 ক্লাস ডিসকাস করে নিয়েছি। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের প্রশ্ন ডিসকাস করি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসছে। তো এখানে মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসছে, তার সাথে আবার ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লিংক এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে থাকি। এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে। এটা রিভিশন ক্লাস প্রতিদিন রাত 9টার সময় নিচ্ছি, তো সেটাও অবশ্যই দেখবে। এই 3000 জেনারেল সায়েন্সের যেই ক্লাসগুলো করাচ্ছি সকালবেলায় 8টার সময়, তো এই ক্লাসটাও সবাই অ্যাটেন্ড করছো। তো এই ক্লাসটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর সাথে এনটিপিসি সিবিটি 1 এর আমি টোটাল 60টা শিফটের কোশ্চেন করেছিলাম, 2400 কোশ্চেন। প্রত্যেকটার পিডিএফ লিংক ভিডিও প্লেলিস্ট সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ যদি নোটগুলো বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন সরি এটা আগের দিনের তোমাদের একজন স্টুডেন্ট কমেন্টও করেছিলে যে তোমাদের হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি সেগুলো পরের দিন যেন অ্যান্সার গুলো দিয়ে দিই, তো সেই জন্য আজকে হোমওয়ার্ক থেকে শুরু করছি। মানে 74 নম্বর যে মক টেস্ট ছিল সেটার হোমওয়ার্ক ছিল এটা, যে পারদের প্রচলিত নাম হলো কি। তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে কুইক সিলভার। তো অপশন বি যারা অ্যান্সার দিয়েছিলে তাদের প্রত্যেকের সঠিক অ্যান্সার। মনে রাখবে হোয়াইট লেড এটাকে লেড কার্বনেট নামে পরিচিত। তার সাথে মনে রাখবে পার্ল অ্যাশ এটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট। এবং মনে রাখবে জিঙ্ক হোয়াইট এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড জেডেনও। এই যে সংকেতগুলো এগুলো মনে রাখবে, পরীক্ষায় সংকেত রিলেটেড একটা প্রশ্ন দেখবে তোমাদের এসেছে, তো অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। চলে আসি আজকে আমাদের প্রথম প্রশ্ন। কঠিন প্রশ্ন কি বলেছে, এবং এই সেম প্যাটার্নের প্রশ্ন গ্রুপ ডি এলপি বোথ এসেছে, তোমাকে জাস্ট একটু শিখে নিতে হবে। একটি প্রকল্পিত গ্রহ যার ভর এবং ব্যাসার্ধ উভয় হচ্ছে পৃথিবীর অর্ধেক বলে ধরে নিন। যদি পৃথিবী পৃষ্ঠতলের মধ্যাকর্ষণের ফলে সৃষ্ট ত্বরণ হয় জি, তাহলে মধ্যাকর্ষণের ফলে গ্রহটির ত্বরণ কি হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2g। কিভাবে হচ্ছে দেখে নাও। সবার প্রথম দেখো আমাদের যে জি যেটা দেওয়া হচ্ছে পৃথিবীতে জি, তার ফর্মুলা হচ্ছে যে মধ্যাকর্ষণের ফলে সৃষ্ট ত্বরণের যে জি হচ্ছে তার ফর্মুলা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, বড় হাতের জি বড় হাতের এম বাই আর স্কোয়ার। এবার এই বড় হাতের জি এই যে নিচে আর দেখতে পাচ্ছ, আর হচ্ছে ব্যাসার্ধকে ডিনোট করছে। বড় হাতের জি সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এবং এম হচ্ছে ভরকে ডিনোট করছে। এখানে কোশ্চেন কি বলেছে যে ভর এবং ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর যেটা ভর বা ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে যায়। মানে এটা যদি মনে করো পৃথিবীর জিএম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে পৃথিবীর। এবার নতুন যে গ্রহটা হবে তার এই যে এম হচ্ছে ভর, তার মানে হচ্ছে জি ইন্টু এম বাই 2, এবং ব্যাসার্ধ এটার অর্ধেক হয়ে যায় মানে আর বাই 2 এর হোল স্কোয়ার। এই জিনিসটা জাস্ট তোমাদের হয়ে যায়, সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো সেটাই করেছি, যে একটি প্রকল্পিত গ্রহ যার ভর এবং ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর অর্ধেক বলে ধরে নিয়েছে। তাহলে মধ্যাকর্ষণের ফলে সেই গ্রহটির ত্বরণ আমরা জি ড্যাশ ধরে নিলাম। ওকে, তো এখানে জাস্ট ভ্যালু পুট করলাম জি ইন্টু, যেহেতু ভর বলেছে অর্ধেক তার এম বাই 2, আর ব্যাসার্ধ অর্ধেক বলেছে মানে আর বাই 2 এর হোল স্কোয়ার। তো এখানে দেখো উপরে জি ইন্টু এম বাই 2, তো সেটা এখানে লিখে দিলাম জি এম বাই 2। এবার নিচে যেটা রয়েছে ডান সাইডে গুণিত হয়ে গেলে কি হয়, উল্টে যায়। তাহলে আর বাই, এখানে দেখো এটা আগে দেখে দিচ্ছি, আর বাই 2 এর হোল স্কোয়ার, তার মানে এখানে তুমি লিখতে পারো আর স্কোয়ার বাই 4। এটা যখন এই সাইডে যাচ্ছে উল্টে যাচ্ছে 4 বাই আর স্কোয়ার। ওকে, এবার এখানে দেখো নিচে 2 2 1 2, উপরে 4 হচ্ছে 2 2 4 কেটে গেল। পরে কি রইলো এই যে 2, তো 2টা সবার প্রথম আগে লিখলাম, তারপরে দেখো জি রয়েছে জি লিখলাম, উপরে এম রয়েছে এম লিখলাম, নিচে আর স্কোয়ার রয়েছে আর স্কোয়ার লিখলাম। এবার দেখো এখানে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি। সবার প্রথম পৃথিবীর যে জি এর ভ্যালু জি এম বাই আর স্কোয়ার, সেটাই এখানে তোমাদের দেখছে 2 ইন্টু জি এম বাই আর স্কোয়ার রয়েছে। এই জি এম বাই আর স্কোয়ার কি ইকুয়াল টু ছিল, জি ইকুয়াল টু ছিল, সেই জন্য এটার জায়গায় আমরা জাস্ট জিটাকে বসিয়ে দিলাম। তাহলে নতুন যে গ্রহটির ত্বরণ হবে সেটা কি হবে 2 ইন্টু জি। সেই জন্য এখানে আমাদের অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এই প্যাটার্নের প্রশ্ন দেখবে যারা তোমাদের এই 3000 জেনারেল সায়েন্স পুরো কমপ্লিট করেছো, ফিজিক্সের ম্যাথ গুলো সলভ করেছো, এই প্যাটার্নের প্রশ্ন কম করে 5 থেকে 6 বার রিপিট পাবে। সেম প্যাটার্নের প্রশ্ন, কোথাও তোমাদের বলে দেবে যে ব্যাসার্ধ শুধু অর্ধেক হয়েছে, কোথাও এইগুন টাইপের ব্যাসার্ধ ভর উভয়ই অর্ধেক হয়েছে। সেগুলো দেখবে ডিটেলসে সলভ করে দেওয়া আছে পিডিএফ এর মধ্যে, তো সেগুলো একটু রিভিশন করে নেবে, এবং যারা নতুন রয়েছে এগুলো এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিচের কোনটি রোধাঙ্ক কম থাকে, রেজিস্টিভিটি কম থাকে, এগুলোর মধ্যে কোনটি রোধাঙ্ক বা রেজিস্টিভিটি কম থাকে। তো এইখানে অপশন গুলোর মধ্যে অ্যান্সার হয়ে যাচ্ছে নাইক্রোম। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। রোধাঙ্ক বলতে বোঝায় কোন উপাদানের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের প্রতিরোধ শক্তিকে বোঝায়। এটি যে এককটি পরিমাপ করা হয় সেটা হচ্ছে ওহম মিটার, মানে রেজিস্টিভিটি বা রোধাঙ্কের ইউনিট হচ্ছে ওহম মিটার।
নাইক্রোম কম রোধাঙ্কের রয়েছে বাকি উপাদানগুলি থেকে, মানে নাইক্রোমের যে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি সেটা বাকি যে অপশনগুলো রয়েছে তার তুলনায় কম। এবং মনে রাখবে নাইক্রোম একটি অচম্বকীয় খাদ যা 20% ক্রোমিয়াম এবং 80% নিকেল দিয়ে তৈরি। এটি একটি খুবই উচ্চ গলনাঙ্ক রয়েছে যা উচ্চ তাপমাত্রায় তারগুলি তৈরি করতে নাইক্রোম তৈরি করে। একটি কয়েল তারযুক্ত এবং চুলের ড্রায়ার, টোস্টার, ওভেনের মতো গরম করা উপাদানগুলোতে এই নাইক্রোমই ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট চলে আসি, জলবিদ্যুৎ শক্তির কেন্দ্রে কোন শক্তি সর্বশেষে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? কি হয়? জলবিদ্যুৎ শক্তির কেন্দ্রে গতি শক্তি সর্বশেষে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। মনে করো এটা একটা ড্যাম, ওকে, এইখানে মনে করো জলটাকে রিজার্ভ করে রাখা হয়েছে, স্থিতিশক্তি অবস্থায় রয়েছে। এইখানে মনে করো একটা টারবাইন লাগিয়ে দিয়েছে, টারবাইনটা ঘুরতে থাকবে। তো উপর থেকে যখন জল পড়তে থাকবে, মানে জলটা যখন ছেড়ে দেওয়া হবে, তখন জলটা কি গতি শক্তি প্রাপ্ত করবে, তখন টারবাইনটা ঘুরতে থাকবে। তো তারপর সেখান থেকে তোমাদের ইলেকট্রিসিটি বা তোমাদের বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তরিত হচ্ছে। সেই জন্য জানতে চেয়েছে যে জলবিদ্যুৎ শক্তিতে কেন্দ্রে স্থিতিশক্তি সর্বশেষে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। সরি, স্থিতিশক্তি বলছি, গতিশক্তি। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বহু পারমাণবিক? তো এই প্যাটার্নের প্রশ্ন দেখবে অনেকগুলো করিয়েছি, এক্সট্রা ডিটেলসও করেছি, সেগুলো যারা করেছো অ্যান্সার সবাই পেরে যাবে। সালফার হচ্ছে বহু পারমাণবিক। সবার প্রথম দেখো মনো অ্যাটমিক মানে হচ্ছে এক পারমাণবিক। কোনগুলো? ম্যাক্সিমাম যেগুলো তোমাদের নোবেল গ্যাস সেগুলো হচ্ছে মোনো অ্যাটমিক। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো সব হচ্ছে মোনো অ্যাটমিক বা এক পারমাণবিক। সেকেন্ড হচ্ছে ডাই অ্যাটমিক মানে হচ্ছে দুই পারমাণবিক, যাদের দুটি অ্যাটম থাকে, যেমন হাইড্রোজেনের দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফেরাস, ক্লোরিন, এদের দেখো দুটো করে অ্যাটম রয়েছে। তো এগুলো হচ্ছে ডাই অ্যাটমিক। এর সাথে মনে রাখবে ট্রাই অ্যাটমিক, যার ওদের তিনটে অ্যাটম থাকে, মানে হচ্ছে দেখো ওজোন গ্যাস O3, তো এটা তিনটে। এবং এগুলো বাদে বাকি যেগুলি থাকে সেগুলোকে বলা হয় পলিঅ্যাটমিক বা বহু পারমাণবিক। ফর এক্সাম্পল P4, ফসফরাস 4, তো এটা চার অ্যাটমিক বা বহু পারমাণবিক তুমি বলতে পারো। সালফারের S8 মানে যেটা 8 পারমাণবিক বা বহু পারমাণবিক তুমি বলতে পারো। তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে ড্যাশ বলা হয়? একটি গোলকীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে মেরু বা পোল বলা হয়। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিচের কোনটি উৎপাদনের জন্য ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ক্লোরিন গ্যাস কোনটিতে ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডারে। অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যার ফর্মুলা হচ্ছে CaOCl2, তো এখানে দেখো Cl রয়েছে, তো ক্লোরিন রয়েছে এখানে, তো সেই জন্য বলছে যে ক্লোরিন গ্যাস ব্যবহার করা কোথায়? ব্লিচিং পাউডারে। এটি বাণিজ্যিক পণ্যগুলির জন্য প্রধান সক্রিয় উপাদান, যাকে বলা হয় ব্লিচিং পাউডার, ক্লোরিন পাউডার বা ক্লোরিন যুক্ত চুন বা ব্লিচিং এজেন্ট হিসাবে এটা পরিচিত। যখন লোহাকে আর্দ্র আবহাওয়ায় রাখা হয় তখন তার উপর লালচে বাদামি রঙের আর্দ্র আয়রন অক্সাইড Fe2O3 এর তোমাদের পরতকে বলা হয় ড্যাশ। তো এটা সিম্পল প্রশ্ন ঘুরিয়ে তোমাকে দিয়ে দিয়েছে। তো লোহার উপর এটা কি বলা হয়? মরচে পড়া বলা হয়, তো বা রাস্টিং বলা হয়। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হলো 78 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে এর উষ্ণতা কত? তাহলে তোমাকে জানতে হবে যে সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কনভার্ট করতে গেলে কি করতে হয়? কি করতে হয়? অ্যান্সার হচ্ছে 351 কেলভিন। কি করতে হয়? তো মনে রাখবে যত দেওয়া থাকবে সেটাকে 273 দিয়ে যোগ করে দিতে হবে। ওকে, তো 78 ডিগ্রি সেলসিয়াস মানে 78 প্লাস 273 ইকুয়াল টু হচ্ছে 351 কেলভিন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি সংকুচিত সিঙ্কি মুক্ত করা হলে এটির মধ্যে স্থিতিশক্তি ড্যাশেতে রূপান্তরিত হবে। তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? সেটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 0.1 কেজি একটি বলকে বিশ্রাম থেকে ফেলে দেওয়া হলো, বা কোনো একটা উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। যখন সেটি 2 মিটার দূরত্বের মধ্যে দিয়ে পড়ে, মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এটাতে কত কার্য করা হয়েছে? তো অ্যান্সার কি যাবে? 1.96 জুল। কিভাবে হচ্ছে? তো এখানে মনে রাখবে ভর 0.1 কেজি, উচ্চতা 2 মিটার, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা কাজ সমান হয়েছে m ইন্টু জি ইন্টু এইচ। m হচ্ছে 0.1, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 2। অ্যান্সার কি হচ্ছে? 1.96 জুল। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বদহজমের উপশমের জন্য নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? একই প্রশ্ন, সেম প্যাটার্নের, তোমাদের আগের দিনও আমি করিয়েছি। এটা কি বলা হয়? অ্যান্টাসিড বলা হয়। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিনগামি শব্দটি সংজ্ঞা হলো কি? বলো, সিনগামি এই শব্দটি সংজ্ঞা হলো কি? তো সিনগামি
এটা হচ্ছে শুক্রাণুগুলির মধ্যে একটির সঙ্গে ডিম্বাণুর মিলন। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শিল্পে ব্যবহৃত পাওয়ারের ইউনিট কি? তো শিল্পে ব্যবহৃত পাওয়ার বা ক্ষমতার ইউনিট হলো কি? বলো। অ্যান্সার কি হবে? শিল্পে ব্যবহৃত পাওয়ারের ইউনিট হচ্ছে হর্স পাওয়ার। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি কম্পিউটারে সবসময় থাকে নিম্নোক্ত কোনটি? তো আমরা প্রত্যেকে জানি যে একটি কম্পিউটারে সবসময় থাকবে সিপিইউ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি চলমান বডি গতিশক্তি কিসের উপর নির্ভর করে, বা একটি চলমান বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে? গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো কাইনেটিক এনার্জি তুমি লিখতে পারো হাফ ইন্টু এম মানে হচ্ছে মাস মানে হচ্ছে ভর, এবং ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ। তাহলে কার উপর ডিপেন্ড করছে? ভর এবং বেগের মধ্যে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ভর এবং গতি বা বেগের উপর ডিপেন্ড করছে। ওকে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বর্তনীতে বা একটি সার্কিটে একটি বৈদ্যুতিক প্রবাহকে কি সক্ষম করে? একটি বর্তনীতে একটি বৈদ্যুতিক প্রবাহকে ইলেকট্রনের গতি সক্ষম করে। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি আমরা কিছু কাপড় কাচার সোডা নিই এবং যুক্ত করি আনুমানিক 1 মিলি তরল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে, আমরা কি দেখতে পাবো? তাহলে পরীক্ষায় যখন তোমাদের কারো সেপ্টে কঠিন প্রশ্ন আসবে তখন এই টাইপের প্রশ্ন আসবে। কি অ্যান্সার হবে? তখন আমরা কি দেখতে পাবো? যে বুদবুদের সাথে সতেজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইড একটি জলীয় দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে কি পণ্য গঠিত হয়? সোডিয়াম ক্লোরাইড NaCl এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কোন পণ্য গঠিত হয়? তো সেখানে গঠিত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি আয়রন ক্লোরাইড থেকে আয়রন প্রতিস্থাপন করে? নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি আয়রন ক্লোরাইড থেকে আয়রন প্রতিস্থাপন করে? এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়েছে দস্তা বা জিঙ্ক। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি প্রতিস্থাপন বিক্রিয়া একটি অধিক প্রতিক্রিয়াশীল ধাতু তার যৌগ থেকে একটি কম প্রতিক্রিয়াশীল ধাতুকে স্থানচ্যুত করে। দস্তা আয়রনের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, তাই দস্তা আয়রন ক্লোরাইড থেকে লোহাকে বা আয়রনকে স্থানচ্যুত করবে। ওকে, বুঝতে পারলে? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে 16 গ্রাম সালফারের মোল সংখ্যা হচ্ছে কত? তো সিম্পল প্রশ্ন, অ্যান্সার কি হয়ে যাবে? 0.5 মোল। কিভাবে করলাম? তো এক মোল সালফার সমান 32 গ্রাম দিয়েছে, তাহলে 16 গ্রাম সালফারে কত থাকবে? 16/32, তার মানে 0.5 মোল। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয়, এটির পাওয়ার হচ্ছে কত? এখানে একটা সিম্পল জিনিস আমাদের মনে রাখবে। সবার প্রথম তোমরা লক্ষ্য করবে এটা মিটারে দেওয়া রয়েছে না সেন্টিমিটারে, এখানে আসল ব্যাপার। তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে 2D, মানে হচ্ছে 2 ডায়োপ্টার, পাওয়ার হচ্ছে 2 ডায়োপ্টার। কিভাবে পেলাম? তো দেখো, ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার দিয়েছে, সেন্টিমিটার থাকলে এটাকে অলওয়েজ মিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে দেখো 0.5 তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তাহলে 0.5 মিটার হয়ে গেল। পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ফোকাল লেন্থ বা 1 বাই ফোকাস দৈর্ঘ্য। তো 1/0.5 ইকুয়াল টু কি হয়? 2, তার মানে 2 ডায়োপ্টার। নেক্সট চলে আসি, আধুনিক পর্যায় সারণীর কতগুলি শ্রেণী এবং কতগুলি পর্যায় উপস্থিত রয়েছে? প্রত্যেকে অ্যান্সার করো। এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, প্রথম থেকে এইখান থেকে তোমাদের প্রশ্ন করায়। তো টোটাল এখানে দেখছি লাস্টে 18টা গ্রুপ এবং 7টা পর্যায় রয়েছে। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে? 18টি শ্রেণী বা গ্রুপ এবং 7টি পর্যায়। এবং এই যে পিরিয়ডিক টেবিল থেকে প্রতিদিন ক্লাস করে, তো আজকে একবার রিভিশন করে নি। এই যে প্রথম গ্রুপ হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম যেটা রয়েছে, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। দ্বিতীয় যে গ্রুপ বা দ্বিতীয় যে শ্রেণী, এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই যে 18 নম্বর গ্রুপ, এটাকে বলা হয় নোবেল গ্যাস। ওকে, এই যে 17 নম্বর যে গ্রুপ, এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। ওকে, এই যে 16 নম্বর যে গ্রুপ, এটাকে অক্সিজেন গ্রুপও বলা হয় বা এটাকে চ্যালকোজেন গ্রুপও বলা হয়। তারপরে দেখতে পাচ্ছ এই যে 4 নম্বর এই যে এটা রয়েছে, এইগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল। ওকে, এগুলো কোথা থেকে রয়েছে? 4 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ। আবার বলতে পারো যে 3 নম্বর গ্রুপের পর থেকে শুরু করে 13 নম্বর গ্রুপে আগে পর্যন্ত। এটা কেন বললাম? কারণ তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এসছে যে ট্রানজিশন এলিমেন্ট যেগুলো রয়েছে, এগুলো কোন মানে পরীক্ষা আসছে যে 3 নম্বর গ্রুপের পর থেকে এবং 13 নম্বর গ্রুপের মধ্যে যে মেটাল বা ধাতুগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয়? তো সেগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল। তো এটা মনে রাখবে।
কোন ফসলগুলিকে অঙ্গজ বিস্তার পদ্ধতিতে হয়ে থাকে? কোন ফসলগুলি অঙ্গজ বিস্তার পদ্ধতিতে হয়ে থাকে? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আখ, আলু এবং কলা। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 298, আইসোটোপের নিউক্লিয়াসে 188 নিউটন থাকলে পারমাণবিক সংখ্যা। এটা ভেরি ইম্পর্টেন্ট, শিখে রাখো, পরীক্ষায় 1 নম্বর কমন পাবে। অ্যান্সার হচ্ছে 110। কিভাবে পেলাম? তো এখানে একটা ফর্মুলা মনে রাখবে যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, এন লিখলাম, অ্যাটমিক নাম্বার সমান হয়ে থাকে পরমাণুর ভর সংখ্যা মনে হচ্ছে মাস নাম্বার মাইনাস নিউটন সংখ্যা মনে হচ্ছে নিউটন নাম্বার। তো এটা এন লিখে দিলাম। ওকে, তো তাহলে ফর্মুলা কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা সমান হয়ে থাকে পরমাণুর ভর সংখ্যা মাইনাস নিউটনের সংখ্যা। পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 298 এবং নিউটনের সংখ্যা হচ্ছে 188। বিয়োগ করে দিলে কত হয়? 110। তো এক লাইনের অঙ্ক, তুমি যদি ফর্মুলাটা না জানো প্রশ্নটাকে তোমাকে ছেড়ে আসতে হবে। লাস্ট প্রশ্ন, ক্ষারীয় ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে রয়েছে? দেখো কিছুক্ষণ আগেই আমি তোমাদের বলেই দিলাম, ক্ষার ধাতু বলা হয় বা ক্ষারীয় ধাতু কোনটাকে বলা হচ্ছে? আমাদের আধুনিক পর্যায় সারণীর প্রথম যে গ্রুপ। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন ডি। দ্বিতীয়টাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটাও মনে রাখবে। 18 নম্বর গ্রুপটাকে নোবেল গ্যাস। এবং দেখো আর কি হয়েছে থার্ড, এটাকে কি বলে? এটাকে কিছু বলে না। ওকে, রিয়ার আর্থ মেটাল বলা হয় এটাকে। এই যে থার্ড নম্বর গ্রুপ, এটাকে বলা হয় রিয়ার আর্থ মেটাল। ওকে, হোমওয়ার্ক তোমাদের জন্য আজকে দিলাম যে নিম্নলিখিতের মধ্যে কোনটির অভাবের কারণে বর্ণ অন্ধত্ব এবং দৃষ্টিশক্তির হ্রাস ঘটে থাকে? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক। এবং টোটাল আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করো। জেনারেল সায়েন্সে এখনো পর্যন্ত যারা কাঁচা আছো, এই 3000 জেনারেল সায়েন্স পরীক্ষার আগে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করো। প্রত্যেকটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ যদি পিডিএফ বাই করতে চাও, হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।